লেখিকা মনীষা ব্যানার্জির সময়ের চিন্তা সময় করা উচিত। অসীমবাবু সদ্য কিছুদিন হলো অবসর নিয়েছেন চাকরি থেকে। বয়স এখন ৬২ আর স্ত্রী ৫৬। এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের সংসার। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়েছেন গত বছর। কারণ ছেলে বাইরে থাকে চাকরি সূত্রে, তাই বৌমাকে তার কাছেই পাঠিয়ে দিয়েছেন তার স্ত্রী সুলতা দেবী। কারণ ছেলের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, নিজে কষ্ট করতে রাজি। অসীমবাবু এতদিন সংসারের দায়িত্ব, ভাই বোনদের মানুষ করা, তাদের বিয়ে দেওয়া, নিজের সন্তানদের বড় করা, চাকরি, সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে স্ত্রীর সাথে সেরকম সময় কাটানোর ফুরসত পাননি। এখন তাই চান একটু স্ত্রীর সাথে সময় কাটাতে। তিনি সুলতাকে বলেন, চলো দিন কতক কোথাও বেরিয়ে আসি। সুলতা বলে, তা কি করে হবে, সামনে জামাই ষষ্ঠী, তার ব্যবস্থা করতে হবে তো, খরচ আছে, এখন থাক, পরে যাব। অসীমবাবু বলেন, এবছর না হয় আমরা থাকছি না বলে দেব। সুলতা বলে, মেয়ে জামাই কি মনে করবে বলো তো? না না, সে আমি পারবো না, ভারী লজ্জার কথা হবে। অসীমবাবু বলেন, তোমায় বলতে হবে না, আমি বলবো। সুলতার তাতেও আপত্তি, অগত্যা যাওয়া স্থগিত রাখল। জামাই ষষ্ঠীর জন্য বাজার করা শুরু হলো। মেয়ে জামাই নাতি সবার জামা কাপড় এলো, আম, দই, মিষ্টি, অন্যান্য ফল, তার সাথে হাড়মাগ্গি দাম মাছ মাংস তো আছেই। আবার নাতির পছন্দ আইসক্রিম, সেটাও না হলে চলবে না। তারপর কোল্ড ড্রিঙ্ক তো লাগবেই। সব মিলিয়ে ভালোই পকেট ফাঁকা হলো অসীমবাবুর। তাতেও যে খুব শান্তি পেলেন তা কিন্তু নয়। এরপরও মেয়ে শোনাতে থাকে, তোমার জামাইয়ের বন্ধুর শ্বশুর জামাই ষষ্ঠীতে গাড়ি দিয়েছে, আবার একজন একটা ফ্ল্যাট বুক করে দিয়েছে, আবার একজন বিদেশ ট্যুর করার জন্য টিকিট কেটে দিয়েছে। আজকাল আর কেউ গদ বাঁধা পাজামা পাঞ্জাবি দেয় না। সুলতা বলে, তোর বাবা কোথায় পাবে বল? মেয়ে মুখে কিছু না বললেও বুঝলাম ও খুশি নয়। যাক, জামাই ষষ্ঠী মিটে গেল, মেয়ে জামাই চলে গেল। অসীমবাবু বিকালে বারান্দায় চেয়ারে বসে আছেন। সুলতা 2 কাপ চা নিয়ে এসে পাশের চেয়ারে বসে। অসীমবাবু বলেন, দেখলে, তুমি নিজে আনন্দ না করে মেয়ের আনন্দের জন্য সব ত্যাগ করলে। কি হলো বলো? আমার তো মনে হয় মনটা তোমার ভারী হয়ে গেল। সুলতা বলে, মেয়ের মানসিকতা তো এমন ছিল না, আমরা তো এমন করে মানুষ করিনি, তবে কেন এমন হলো বলো তো? অসীমবাবু বলে, তুমি এসব ছাড়ো, নিজের কথা একটু ভাবো। সুলতা চুপ করে থাকে। সত্যি আজ মেয়ের কথায় বড় কষ্ট পেয়েছে সে। পরদিন অসীমবাবু বাজার যান, আর সুলতা যে মাছ খেতে ভালোবাসে তাই নিয়ে আসে। কাচকি, পুকুরের মৌরলা, মেথি মাছ, এই সব। অসীমবাবু ব্যাগটা সুলতার হাতে দিয়ে বলে, আজ তোমার মতো করে রান্না করো, তুমি যা ভালোবাসো তাই। আজ তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি। এতদিন ধরে ছেলে মেয়ে আমি যা পছন্দ করি তাই রেঁধেছ, আমরা আনন্দ করে খেয়েছি। একবারও তোমার পছন্দের কথা ভাবিনি স্বার্থপরের মতো। তোমার বাবা মা তো আমার হাতে তোমাকে দিয়েছিলেন, আমার ভাবা উচিত ছিল। সুলতা বলে, তাতে কি, আমি তো সব খাই, না খেয়ে তো থাকিনি, তোমরা তৃপ্তি করে খেলেই আমি তৃপ্ত। অসীমবাবু বলে, সে তো তোমার মহানুভবতা। সুলতা বলে, কি হয়েছে তোমার, এখন যে বড় এত ভারী ভারী কথা বলছো? অসীমবাবু বলে, বয়স বাড়ছে, পাশ থেকে সবাইকে একে একে চলে যেতে দেখছি, ভাই বোন, আত্মীয় পরিজন, এমনকি ছেলে মেয়েও। তুমি কেবল অন্ধের জ্যোষ্ঠীর মতো আমার কাছে আছো, আর এটাও জানি তুমি থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। এই চরম সত্যিটা উপলব্ধি করছি যত দিন যাচ্ছে। সুলতা এসে মুখ চেপে ধরে, বলে, না থাকার কথা একদম বলবে না, আমি ভীষণ রেগে যাব। কাছে আসার সুযোগে অসীমবাবু সুলতাকে জড়িয়ে ধরে বলেন, চলো, এবং পুজোর সময় কোথাও যাই। কলকাতার ভিড় ছেড়ে কোনো নির্জন জায়গায়
শুধু তুমি আর আমি থাকব। সুলতা লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নেয় বাহুডোর থেকে, বলে, কাজের মেয়েটা আছে না, কি যে করো বুড়ো বয়সে। সুলতা রান্নাঘরে যায়। ততক্ষণে কাজের মেয়ে মালতীর মাছ কাটা ধোয়া হয়ে গেছে, মশলা বাড়ছে। মালতী বলে, কি রেঁধে দেব না তুমি রাঁধবে নিজে কাকুর জন্য? সুলতা বলে, না রে, আজ নিজের জন্য রাঁধবো আমি নিজেই। মালতী হেসে বলে, সে কি গো, তুমি নিজের জন্য রাঁধবে এই বয়সে? এতদিন তো পারোনি। সুলতা বলে, এখন পারবো। রান্নাবান্না করে সুলতা চান করে একটা ছাপা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। কতদিন নিজেকে ভালো করে দেখেনি। কোনো রকমে মাথায় দুমগ জল ঢেলেই চলে যেত খেতে দিতে। কেউ 12:30টায় খাবে, কেউ বা 1টায়, আবার শ্বশুর আসতো দোকান বন্ধ করে 2টোয়। এইভাবেই চলতো ওর জীবন। আবার বিকাল হলেই একে একে স্কুল কলেজ অফিস থেকে ফেরার পালা শুরু হতো। তাদের চা জল খাবার মোতায়েন করতে হতো। না, এখন সেসব আর নেই। তবে দেখছে এখন চুলে পাক ধরেছে। লম্বা যে বেনি দেখে কলেজে সবাই হিংসা করত, এখন তা অযত্নের ফলে ছোট খোপায় পরিণত হয়েছে। ছোট কপালটা অনেকটাই বড় হয়ে গেছে। গলার কাছের চামড়া কোঁচকানো শুরু করেছে। সত্যি নিজেকে দেখেনি কতদিন। সিঁথিতে সিঁদুর পড়ল, কপালে টিপের পাতা থেকে একটা টিপ কপালে লাগালো। না, কপালটা আর অত বড় দেখাচ্ছে না টিপটা পরে। চুলটা পিঠে খুলে দিল আঁচড়ে। সাদা সিধে কাপড়টা পরিপাটি করেই পরল সুলতা। ডাইনিং টেবিলে অসীমবাবু এসে বসেন খেতে। সুলতা খাবার পরিবেশন করতে আরম্ভ করে। অসীমবাবু সুলতাকে বলেন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। অসীমবাবু বলেন, তুমিও খেতে বসো আমার সাথে। আজ থেকে একসাথে খাবো আমরা, নতুন করে কাটাবো জীবন। এখান থেকে শুরু হবে ফেলে আসা জীবনের অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার কাজ। অসীমবাবু সুলতাকে বলেন, তোমার প্রিয় মাছ আজ আমারও বেশ ভালো লাগলো। আসলে কোনোদিন খেয়েই দেখিনি তো কেমন লাগে। ভেবেছি বাঙালিরা খায়, কাজেই আমরা তা খাবো কি করে। এই বদ্ধ ধারণাগুলোই সব সহজ ব্যাপারগুলো জটিল করে তুলেছিল। আজ বুঝি। অসীমবাবু আঙুল চেটে খেলেন আর বলেন, জানো সুলতা, ডাক্তার আমাকে তো এখন ছোট মাছই খেতে বলেছে। যেহেতু কোলেস্টেরল আছে। দুজনের খাওয়া হয়ে গেল। মালতী চলে গেছে, আবার সন্ধ্যায় আসবে। অসীমবাবু সুলতাকে নিয়ে বিকালে হাঁটতে বার হলেন। অনেক দিন পর দুজনে পার্কে গেলেন। অসীমবাবু সুলতার হাতটা ধরে বলেন, সুলতা, তোমার রাগ নেই তো আমার উপর? সুলতা বলে, তোমার কি আমাকে এত ছোট মনে হয়? আমি জানি তো আমরা দুজনেই পরিস্থিতির শিকার। তুমি আমার কাছে আছো, পাশে আছো, এটাই তো বড় কথা। সুলতা বলে, চলো একটু বসি কোথাও, পা ব্যথা করছে। অসীমবাবু বলেন, এখনই পা ব্যথা করলে চলবে? তাহলে পাহাড়ে যাবে কি করে? সমুদ্রের ধার ধরে হাঁটবে না আমার সাথে? সুলতা বলে, যে পাখিটা অনেকদিন খাঁচায় বন্দি ছিল, আজ হঠাৎ বেরিয়ে কি উড়তে পারবে আকাশে? ডানা ঝাপটাতে ঝাপটাতে হয়তো পারবে তার মুক্তির পথ খুঁজে নিতে। একটু সময় দাও, আমি তো সেই বন্দি পাখি গো। অসীমবাবু বলেন, এবার পুজোর সময় পুরী যাব কেমন? সুলতা বলে, খুব ভালো হবে। কতদিনের স্বাদ, জগন্নাথ দর্শন করব। অসীমবাবু বলেন, আর সমুদ্রে ঢেউ খাবে না আমার সাথে? সুলতা বলে, জানো, আজ তোমাকে একটা সত্যি কথা বলবো। তুমি আমাকে ভুল বুঝবে না তো? রাগ করবে না তো বলো? অসীমবাবু বলেন, না গো, আর কোনোদিন তোমার উপর রাগ করব না, ভুল বুঝবো না। বলো কি বলবে? সুলতা বলে, যখন প্রথম বিয়ের পর বাপের বাড়ি যেতাম, প্রায়ই সব বন্ধুরা, পাড়ার বৌদিরা সবাই বলতো, কি রে, কোথায় হানিমুনে গিয়েছিলি? প্রতিবারই বলতাম, ওর প্রাইভেট কোম্পানিতে চাকরি, ছুটি পাইনি গো, ছুটি পেলে যাব। কিন্তু কতদিন আর ছুটির কথা বলা যায়? তাই একবার মিথ্যে করে তোমার মান বাঁচাতে বলেছিলাম, পুরী ঘুরতে গিয়েছিলাম, খুব মজা করেছি। ওরা ধরে, বল না কি করলি? তখন উত্তম অপর্ণার সিনেমা কল্পনা করে বলে দিলাম। হয়তো আমার মনের ইচ্ছে
কল্পনার সাথে এত সুন্দর মিশে গিয়েছিল যে কেউ বুঝতেই পারল না। তোমার সম্মানটা তো বাঁচল। জানো, আমরা মেয়েরা কোনোদিন স্বামী বা শ্বশুর বাড়িকে ছোট করতে পারি না, খুব অত্যাচারিত না হলে। অসীমবাবু বলেন, তুমি আজ আবার আমার চোখে অনেকটা উচ্চে উঠে গেলে সুলতা। সুলতা বলে, আমি তোমার চোখে উচ্চে উঠতে চাই না, সুখে দুঃখে পাশে থেকে জীবন কাটাতেই কেবল চাই। অসীমবাবু ভাবেন, এমন করে তো কোনোদিন সুলতার সাথে বসে নিরিবিলিতে শান্তভাবে গল্প করাই হয়নি, তাই তার মনের কথা ইচ্ছা কিছুই জানা হয়নি। সুলতা বলে, এবার ফিরতে হবে, মালতী এসে যাবে তো। দুজনে বাড়ির পথে ফিরল। মালতী চা করে আনে। সুলতাকে বলে, ও কাকিমা, তোমরা পার্কে বেড়াতে গিয়েছিলে? সুলতা বলে, তোকে কে বলল? মালতী বলে, আমার বর গো, বলে হেসে ওঠে। সুলতা বলে, হাসার কি আছে শুনি? মালতী বলে, না গো, হাসছি না, ভালো করেছ, কোনোদিন তো যেতে দেখিনি তোমাদের একসাথে, তাই বলছি। দেখিস নি, এবার দেখ, বলে সুলতা চা খেতে আরম্ভ করে। এইভাবে অতুল বাবু আর সুলতার দিন ভালোই কাটতে লাগলো। পুজো আসছে। সুলতা অসীমবাবুকে বলেন, হ্যাঁ গো, মেয়ের বাড়ি পুজোর তত্ত্ব পাঠাতে হবে, ছেলে বৌমা ওদেরও দিতে হবে তো। অসীমবাবু বলেন, এত পাবো কোথায় সুলতা? আমার তো পেনশন নেই, করতাম একটা প্রাইভেট কারখানায় কাজ, তারপর বোনের মেয়ের বিয়ে দিয়েছি, ছেলের বিয়েতেও পর্ণা নিয়ে নিজের মতো করে বিয়ে দিয়েছি। আর অবশ্য তোমার গয়না জানি সবই দিয়েছিলে, তাই অনেকটা বেঁচে গিয়েছিলাম, না হলে গয়না কিনতে হলে হয়তো পারতাম না। সুলতা বলে, তা বললে হয়? আমরা তো মা বাবা, ওরাও তো আশা করবে বলো। আমারও তো একটা ইচ্ছে আছে নাকি, তুমি না বলো না। অসীমবাবু বলেন, এই কটা মাস ধরে একটু একটু টাকা জমালাম তোমাকে নিয়ে পুরী যাব বলে, তার কি হবে? সুলতা সানন্দে বলে ওঠে, ব্যাস, তাহলে তো আর চিন্তা নেই, ওই টাকা দিয়ে চলো পুজোর বাজার করি। অসীমবাবু বলেন, না, তা হবে না, ওরা যথেষ্ট রোজগার করে, নিজের শখ আহ্লাদ মেটায়, তুমি ছাড়ো তো। সুলতা নাছোড় বান্দা, না হলেও পুরী বেড়াতে গিয়ে ও শান্তি আনন্দ কিছুই পাবে না, সাফ জানিয়ে দিল অসীমবাবুকে। অসীমবাবু বললেন, মহা বিপদে। অগত্যা পুজোর বাজার হলো। মেয়ের বাড়ি প্রথমে জামা কাপড় মিষ্টি নিয়ে হাজির হলেন। মেয়ে জামা কাপড় দেখে খুশি হলো না। মেয়ে বলে, তোমরা হুট করে এরকম চলে এলে, যদি আজ আমি না থাকতাম? তোমার জামাইয়ের ট্যুরে যাওয়া আছে, আমাকে ওর ব্যাগ প্যাক করতে হবে, কি যে করি এখন। সুলতা বলে, হ্যাঁ রে, জামাইয়ের জামা আর নাতের জামা প্যান্টটার ঠিক মাপ আছে কিনা দেখে নে। মেয়ে বলে, তোমার জামাই ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরে না, আর হয়ও না, ছেলের হয়ে যাবে, চিন্তা করো না। সুলতা বলে, তোর কাপড় পছন্দ হয়েছে? সাথে সাথে মেয়ে রেগে বলে, না হলে কি করবে, পাল্টে দামি কাপড় নিয়ে আসবে, এর থেকে না দিলেই তো পারতে, এতে আমার সম্মান আরো ছোট হয়, তোমরা বোঝো কি সেটা? অসীমবাবু বলেন, না রে, বুঝি না, আমরা ভেবেছিলাম কম দামি হলেও আমাদের ভালোবাসা আশীর্বাদ আছে, তোরা আনন্দ করে নিবি, দেখলাম না, এখন তোদের কাছে টাকার দামটাই বেশি। চলো সুলতা, বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। মেয়ে বলে, তোমরা চলে যাবে? অসীমবাবু বলেন, কেন, আর কিছু বলার আছে তোর? তুই আমাদের মেয়ে, তাই অপমান করছিস, সে কথাটা আমি বলতে পারলাম না। ওরা বাড়ি আসে। সারা রাস্তা দুজনে কেউ কথা বলল না, বলার ভাষা আজ হারিয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া হলো না কিছুই, কারণ ওরা ভেবেছিল রাতটা মেয়ের বাড়িতে কাটিয়ে পরের দিন ফিরবে, তাই মালতীকে আসতে বারণ করেছিল। রাতটা কাটল। পরের দিন অসীমবাবু বলেন, আর ছেলের বাড়ি জামা কাপড় দিতে যাব না, কিনেছি তোমার কথা শুনে, যদি ওরা আসে তখন দিও। সুলতা চুপচাপ থাকে। অসীমবাবু বলেন, তুমি কষ্ট পেও না সুলতা, তোমার তো কোনো দোষ নেই, মধ্যবিত্ত হওয়াটাই আমাদের দোষ, আমাদের অপরাধ। অসীমবাবু আর সুলতার দিন চলে যাচ্ছে, তবে নিজেরা ভালো থাকার চেষ্টা করে চলেছে অবিরত। অসীমবাবু খবরের কাগজটা মন দিয়ে পড়ছেন। বাজার থেকে এসে এটা দৈনিকের রুটিন তার। সুলতা চা দিতে এসে বলে,
পুজো তো এসে গেল, ছেলে বৌমার নাতনির জামা কাপড়গুলো দেওয়ার কি হবে? অসীমবাবু বলেন, আমি বলেছি তো, আর কোথাও দিতে যেতে পারবো না। সুলতা কিছু না বলে রান্নাঘরে বাজার খালি করতে চলে গেল। তার তো আর মুখ নেই কিছু বলার। তার ইচ্ছা অনুযায়ী তো অসীমবাবু বেড়াতে যাওয়ার টাকা দিয়ে পুজোর বাজার করেছিলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অসীম বলেন, কে এলো দেখো তো লতা। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সুলতাকে ছোট করে কখনো কখনো লতা বলেই ডাকেন অসীমবাবু। সুলতা দরজা খুলে দেখেন অসীমবাবুর এক বন্ধু দাঁড়িয়ে আছেন। তিনি ঘরে এসে একেবারে হাঁক ডাক করেন, অসীম, কোথায় রে তুই? অসীম বলে, ও বাবা নরেন, তুই কোথা থেকে এলি? কবে এলি? কতদিন পর দেখা, বলে নরেনকে জড়িয়ে ধরেন। নরেন বলে, তুই তো খোঁজ নিস না, তাই নিজেই চলে এলাম। তুই আর আমি তো একই বয়সী, মনে আছে তোর? হ্যাঁ, মনে আছে, তবে আমিও তো রিটায়ার করেছি নাকি? অসীমবাবু বলে, হ্যাঁ ঠিকই তো। নরেন বলে, তাই সব গুটিয়ে একেবারে দেশের টানে এখানে বাকি জীবন তোদের সাথে কাটাবো বলে চলে এলাম। অসীমবাবু বলেন, তোর ছেলে মেয়ে? নরেন বলে, ছেলে নেই আমার, মেয়ের বিয়ে দিয়েছি, আর গিন্নি আমার উপর রাগ করে মুখ ভার করে ঠোঁট ফুলিয়ে চলে গেছে একলা রেখে। তার মানে ডিভোর্স? আরে না রে পাগলা, তুই সেই আগের মতোই আছিস, একটুও হেয়ালি বুঝিস না। গিন্নি সতীলক্ষ্মী স্বর্গবাসী হয়েছেন, বুঝলি? অসীমবাবু বলে, না জেনে তোকে কষ্ট দিয়ে ফেললাম রে। নরেন বলে, না রে, আমি বেশ মানিয়ে নিয়েছি, তবে এতদিন চাকরি ছিল, একরকম কেটেছে, ওই জন্যই তো এখানে চেনা বন্ধুদের মাঝে থাকতে এলাম রে। অসীমবাবু বলে, বেশ করেছিস। হাঁক দেন, লতা শুনছো? কি জলখাবার করেছো? দাও, নরেন আর আমি একসাথে খাবো আজকে, ঠিক আগের মতো। লতা লুচি তরকারি এনে টেবিলে খেতে দেয় দুজনকে। অসীমবাবু বলেন, তুমিও নিয়ে এসে আমাদের সাথে বসো। সুলতা লজ্জা পায়। অসীমবাবু বলেন, আরে নরেনকে লজ্জার কি আছে, ও আমাদের ঘরের ছেলের মতো ছিল মায়ের আমলে, তুমি তখন আসোনি তাই জানো না। তারপর চাকরি নিয়ে চলে যায় চিত্তরঞ্জন, দেখা সাক্ষাৎ কমে যায়, যে যার সংসার নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। নরেন বলে, আরে বৌঠা, নিয়ে আসুন আপনার থালা, একসাথে খাবো। কতদিন এই একসাথে খাওয়ার আনন্দ থেকে যে বঞ্চিত কি বলবো। তবে লুচির বাটিটা টেবিলে রাখুন, আমি আরও নেব কিন্তু। অসীমবাবু নরেনকে বলেন, লতাকে আপনি বলছিস কেন? ও তোর চেয়ে অনেক ছোট। নরেন বলে, না মানে একজন মহিলা। অসীমবাবু এবার হেসে বলে, বাদ দে তো, লতাও আজ থেকে আমার মতো তোর বন্ধু। নরেন বলে, ভুল বললি। কি ভুল বললাম? লিঙ্গে বড় ভুল, বন্ধু নয় বান্ধবী হবে। তিনজনই হেসে ওঠে। হাসি ঠাট্টার ভেতর দিয়ে জলখাবার খাওয়া হলে নরেন আজ আসছি বলে চলে গেল। আর সুলতাকে বলে, বান্ধবী, লুচি খেতে কিন্তু চলে আসবো মাঝে মাঝে, রাগ করবে না তো? সুলতা বলে, না না, আসবেন, আপনার বন্ধুটিরই জুত হবে, এমনিতে তো একটু কড়া শাসনে থাকে খাবার ব্যাপারে। মালতী বলে, কাকিমা, ওই কাকুটা বেশ মজার, বলো, কেমন হাসিতে মজায় বাড়িটাকে ভরিয়ে দিল। কতদিন পর তুমি কাকু এমন করে হাসলে বলো তো। সারা দিনটা অসীমবাবু সুলতাকে তার আর নরেনের ছোটবেলার কথা, বন্ধুত্বের কথা বক বক করে বলতে থাকেন। সুলতা মিটি মিটি হাসতে থাকে। রাতে খেতে বসার সময় হঠাৎ বৌমা ফোন করে। সুলতা ধরে। হ্যালো। বৌমা বলে, মা, তোমরা ভালো আছো? কে, বৌমা? হ্যাঁ গো, ভালো আছি। বৌমা ওরফে বৃষ্টি বলে, শনিবার আমরা যাচ্ছি। সুলতা খুব খুশি হয়ে বলে, আসবি মা, খুব ভালো হয়, কতদিন তোদের দেখিনি। হ্যাঁ রে, বাবু আসবে তো? বৃষ্টি বলে, কেন গো, তোমার বাবু না গেলে আমাকে মেয়েকে ঢুকতে দেবে না? হেসে বলে, হ্যাঁ গো হ্যাঁ, তোমার বাবুও যাবে, সকলেই যাব,
আর শোনো, এক গাদা রান্না বান্না করে শরীর খারাপ করো না যেন। এখন রাখছি। সুলতা আনন্দ সহকারে অসীমবাবুকে খবর দিল, কাল একটু বাজার করো ভালো করে। অসীমবাবু নিরুত্তাপের সহিত বলে, বাড়ির ছেলে বৌমা আসছে লতা, কোনো অতিথি নয়। যদিও ওরা অতিথি অবশ্য হয়ে গেছে এতদিন আমাদের কাছে। পরের দিন যথাসময়ে ছেলে বাবু, বৃষ্টি আর ছোট্ট নাতনি এলো বাড়িতে খুশির আবহাওয়া নিয়ে। অবশ্য সুলতাই বেশি খুশি ছেলেকে কাছে পেয়ে। মোচার ঘন্ট, আলু পোস্ত, শুক্তো সব সুলতা রান্না করেছে ছেলে খেতে ভালোবাসে বলে। তার সাথে 2 রকম মাছ। বাবু বলে, এত রান্না করেছো কেন মা? এখন যা বাজারের দাম, এতগুলো করে তরকারি করবে না। সুলতা বলে, তুই ভালোবাসিস তাই করলাম। কতদিন তোকে কাছে বসিয়ে খাওয়াইনি বল। বাবু, খেতে বস বাবা। খাওয়া মিটলে সুলতা জামাকাপড়গুলো বের করে ওদের হাতে দেয়। সুলতা বলে, দেখ তো পছন্দ হয়েছে কিনা। বৃষ্টি বলে, খুব সুন্দর হয়েছে মা, তোমার পছন্দ তো বরাবরই ভালো। খুকুর জামাটাও খুব সুন্দর হয়েছে। তোমরা এত খরচ করে এসব কিনেছো কেন? বাবা এখন রিটায়ার্ড হয়েছেন, পেনশনও তো নেই। আমরাও যেটুকু টাকা পাঠাতাম খুকু হওয়ার পর তাও পাঠাতে পারি না, কারণ ওর দুধ, ফলের রস, ওষুধে অনেক খরচ হয়ে যায়। বাড়ি ভাড়া দিয়ে আর ইচ্ছা থাকলেও পারি না তোমাদের কিছু দিতে। আর তুমি এত খরচার ভেতর আবার আমাদের সকলের জন্য কিনেছো মনে করে, এটাই তো অনেক। আবার তুমি জিজ্ঞাসা করছো পছন্দ হয়েছে কিনা। মা, তুমি মনে করে ভালোবেসে কিনেছো, এটাই অনেক গো। এতে তোমাদের আশীর্বাদ মিশে আছে, এর চাইতে বেশি কিছু চাই না। বিশ্বাস করো মা। সুলতার চোখ দিয়ে জল চলে আসে। ভাবে, একরকম শাড়ি মেয়ের জন্য নিয়ে গিয়েছিল, অথচ কত কথাই না শুনিয়েছে ওদেরকে। আর বৃষ্টি পরের মেয়ে হয়েও কত আনন্দ সহকারে নিল। সুলতাকে জড়িয়ে ধরে বৃষ্টি চোখের জল মুছিয়ে বলে, কাঁদছো কেন? সুলতা বলে, আনন্দে রে। কতদিন পর আমার ঘরখানা ভরে উঠেছে, তাই চোখে জল এলো। অসীমবাবু চেয়ারে বসে টিভিতে খবর দেখলেন। কানটা শাশুড়ি বৌমার কথার দিকেই ছিল, তাই বোধ হয় তার চোখটা জ্বালা করে উঠল বৌমার কথা শুনে। এত ভালো লাগাও ছিল তাদের কপালে। অতুলবাবু আর সুলতার আজ খুব আনন্দ। ছেলে বৌমা নাতনিকে নিয়ে বেশ কাটছে দিনগুলো। কিন্তু আনন্দ তো ক্ষণস্থায়ী, তাই বড় তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। ওদের যাওয়ার সময় চলে এলো। আগামীকাল ভোরেই ওদের ট্রেন। রাতে খাওয়া দাওয়া মিটে গেলে সবাই যে যার ঘরে শুতে গেল। সুলতা দেখছে বৃষ্টি তখনও যায়নি। সুলতা বলে, কিরে, কিছু বলবি মনে হচ্ছে, তাই ঘুরঘুর করছিস? বৃষ্টি সুলতাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি করে সব বোঝো বলো তো মা? সুলতা বলে, আমি যে মা। বৃষ্টি বলে, কবে বিয়ের পরপরই করোনা আমার মা বাবাকে নিয়ে নিয়েছে, কিন্তু তুমি আমায় সে কষ্ট বুঝতে দাওনি, ভুলিয়ে দিয়েছ সে ব্যথা। তুমি আমার সত্যিকারের মা হয়ে উঠেছ কখন জানি না। সুলতা বলে, আর তুই আমার মেয়ে, বলে জড়িয়ে ধরে বৃষ্টিকে। বৃষ্টি বলে, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে? সুলতা বলে, বল না, কি ইচ্ছে? পারলে নিশ্চয়ই পূরণ করব। বৃষ্টি একটা খাম এনে সুলতার হাতে দিয়ে বলে, এটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচ করো। সুলতা বলে, তোদের অনেক খরচ হয় ওখানে, তাই ওটা তুই রাখ। আমি আর কি খরচা করব বল নিজের জন্য? আমি যাই বা কোথায়? বৃষ্টি রাগ দেখিয়ে বলে, ও, আমি দিচ্ছি বলে নেবে না? তোমার নিজের মেয়ে যদি দিত, নিতে তো তখন। আর আমাকে একদম মেয়ে বলবে না, আমি তোমার বৌমা। সুলতা হেসে বলে, ওরে বাবা, মেয়ে খুব রেগে গেছে, আচ্ছা দে, নেব। বৃষ্টি একমুখ হেসে বলে, আমার লক্ষ্মী মা, সোনা মা। সুলতা বলে, হয়েছে, আর আদর করতে হবে না, এবার আদরের চোটে মরেই যাব। এমন সময় ছেলে বাবু উঠে এসে ওদের দেখে বলে, মা, বৃষ্টিকে আদর করছো কেন? তুমি তো আমার মা। সুলতা বলে,
এখনো হিংসে করবি ছোটবেলায় বোনকে যেমন করতিস? সবাই হেসে ওঠে। সুলতা বলে, যা সবাই শুতে যা, ভোরে উঠতে হবে না। পরের দিন ওরা চলে গেল। সুলতা আর অসীমবাবু চেয়ারে বসে আছেন মনমরা হয়ে। বাড়িটা কেমন নিঝুম হয়ে আছে। নাতনিটা টলমল পায়ে ঘুরছিল। মলটা ঝুমঝুম করে বাজছিল। আধো আধো গলায় ঠাম্মি বলে ডাকছিল। মনটা কেমন মুচড়ে মুচড়ে উঠছে। অসীমবাবু চুপচাপ বসে খবরের কাগজ পড়ছেন। আদৌ পড়ছেন কিনা সন্দেহ। মালতী ঢুকে চেঁচামেচি লাগায়, কি গো, চা খাবে না? জল খাবার খাবে না? কি করব বলো? সুলতা বলে, তোর যা ইচ্ছে হয় কর, আমি ঠাকুর ঘরে গেলাম, আজ এখনো পুজো হয়নি রে। মালতী বলে, হ্যাঁ যাও, খানিকটা কেঁদে এসো ওখানে, ওটাই তো জায়গা তোমার মনের কথা বলার। সুলতা বলে, তুই আমার কাছ থেকেই আমাকে চিনে গেলি, মনের কথাও বুঝতে পারিস, বৃষ্টিও পারে, শুধু আমার মেয়েটা আমাকে চিনল না, বুঝলো না রে। আঁচল দিয়ে চোখটা মুছে নেয় সুলতা। সুলতা পুজো করে এসে চাটা নিয়ে অসীমবাবুর কাছে এসে বসে। দুজনে চা খেতে খেতে গল্প করে। সুলতা বলে, জানো, কাল রাতে বৃষ্টি আমাকে জোর করে কিছু টাকা দিয়েছে। আমি নিতে চাইনি, তবুও দিয়েছে, না নিলে রাগ করছিল। অসীমবাবু বলেন, জানি, আমি শুনতে পেয়েছি ঘর থেকে, তোমাদের মান অভিমানের পালা। বলে মিটিমিটি হাসেন। অসীমবাবু বলেন, আসলে আমাদের ফ্ল্যাটটা তো ছোট, তাই ইচ্ছে না থাকলেও সবার কথা সবার কানে আপনা আপনি চলে আসে, বুঝলে? সেই রকম হয়তো তোমার আমার পুরী যাওয়া এবার হবে না, সেই আলোচনা হয়তো ওদের কানে গেছে। তাই আমার মনে হয় ওরা এখানে পুজোর কেনাকাটা করবে বলে যে টাকা এনেছিল সেটাই দিয়ে গেছে তোমাকে, যাতে আমাদের যাওয়াটা হয়। সুলতা এত বোঝে না, সহজ সরল মানুষ। অতুলবাবুর কথা শুনে খুব লজ্জিত হয়। বৃষ্টি ট্রেনে উঠেছে জানিয়ে ফোন করে। সুলতা ধরে রাগ করে বলে, হ্যাঁ রে, তুই পুজোর কেনাকাটার টাকা আমাকে দিয়ে গেলি কেন? এবার বাবু কোথায় পাবে টাকা বলতো? বৃষ্টি বলে, তুমি তো নতুন জামা কাপড় আমাদের দিয়েছ, তাতেই হবে, তোমার বাবুকে আর কিনতে হবে না। তুমি আর বাবা জগন্নাথ দর্শন করে আমাদের জন্য আশীর্বাদ চেয়ে এনো, তাহলেই হবে। আশীর্বাদটা নিয়ে আঁচলে ভালো করে শক্ত করে গিট দিও, যেন ফসকে পড়ে না যায়। সুলতা বলে, ওরে দুষ্টু মেয়ে, এখন দূরে গিয়ে খুব হাসছিস, পরের বার আয়, এমন মারবো না, দেখবি তখন। অতুলবাবু হেসেই ফেলেন, ভাবেন, যাক, সুলতা বৃষ্টিকে পেয়ে মেয়ের খারাপ ব্যবহারটা একটু হলেও ভোলে। নরেন আসে এমন সময়। বান্ধবী, জলখাবার খাওয়া হয়ে গেছে নাকি? একটুও পড়ে আছে নাকি আমার জন্য? লেট করে ফেললাম। সুলতা বলে, না না দাদা, হয়নি, আসুন। অসীম বলে, বস নরেন, বস, ভালোই হয়েছে তুই এসেছিস, না হলে আমি যেতাম তোর কাছে। নরেন বলে, কেন রে, কি করেছি আমি? অসীমবাবু বলে, ইয়ার কি ছাড়, শোন, পুরী যাবি? নরেন বলে, কে কে যাবে? অসীমবাবু বলে, আমি আর সুলতা, আবার কে? আর তুই যদি যাস। নরেন বলে, কাবাব মে হাড্ডি হতে আবার আমি কেন? অসীমবাবু বলে, বাজে বকিস না, যেন মনে হচ্ছে আমরা হানিমুন করতে যাচ্ছি। আরে বুড়ো বয়সে জগন্নাথ দর্শন করতে যাব, বুঝলি? নরেন বলে, কিন্তু বান্ধবী যদি রাগ করে? সুলতা বলে, ও, বান্ধবীকে বুঝি শুধু রাগ করতেই দেখেন? নরেন হো হো করে হেসে বলে, সে কথা চরম শত্রুও বলতে পারবে না। চতুর্থীর দিন রাতে তিনজনে পুরী এক্সপ্রেসে উঠে বসে। সুলতাকে নিয়ে অসীমবাবু একলাই প্রথম যাওয়া। এর আগে বৃন্দাবন, মথুরা গিয়েছিলেন মা বাবাকে সাথে করে, আর সেরকম বেড়াতে যাওয়া আর হয়নি। ছেলে মেয়ে মানুষ করা, বোনের বিয়ে দেওয়া, এইসব নিয়েই কেটে গেছে জীবন। সকালবেলায় পুরী এসে পৌঁছালেন। সমুদ্রের ধারেই একটা হোটেলে দুটো ঘর নিলেন। নরেনের সিঙ্গেল ঘরটা একটু দূরে ওদের ঘর থেকে। ওরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নরেন আর অসীম গেল সাইট সিন দেখবার জন্য বাস বুক করতে। সুলতা ঘরে চান করে চুলটা খুলে দিল, মুখে সামান্য প্রসাধন করে সিঁদুরের টিপ পড়ল কপালে। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে।
সেখানে গিয়ে দাঁড়ায়। বিশাল সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সুলতা। মনে তারও উথাল পাতাল ঢেউ, কত কথা মনের কোণে উকি দিচ্ছে। এই সমুদ্র না দেখেও সুলতা কত সুন্দর করে বন্ধুদের কাছে হানিমুনের গল্প করেছিল। সমুদ্রে ঠিক এমনই বর্ণনা দিয়েছিল মিথ্যে করে বরের সম্মান রক্ষা করতে। আজ এই 57 বছর বয়সে এসে সেটা সত্যি হলো। নিজের মনেই একা একা হেসে ওঠে সুলতা। অসীমবাবু আর নরেন সাইট সিন দেখার জন্য বাস ঠিক করে ফিরে এলেন। ওরা সবাই দুপুরে একটু রেস্ট নিলেন। অসীমবাবু নরেনকে বলে, বিকালে 4টের সময় বেড়াতে বেরোবো, রেডি হয়ে নিবি। নরেন বলে, ঠিক আছে। সুলতা একটা হালকা পিঙ্ক রঙের সিল্ক পরে নিল, চুলটা হাত খোপা করে সাজগোজ করে নিল। অসীমবাবু বিছানায় বসে বসে সুলতাকে দেখছেন আর ভাবছেন, জীবনের শেষ অধ্যায়ের দিকে পা বাড়িয়ে এতদিনে সুলতাকে তার কল্পনার সমুদ্র দেখাতে নিয়ে এলাম। এটা যে কত বড় আক্ষেপ তা বলতে পারবো না কাউকে। নিজেকে বড় অপদার্থ মনে হয়। সুলতা বলে, চলো, ওঠো না, তাড়াতাড়ি করো। অসীমবাবু উঠে রেডি হন। নরেনও এসে ডাকে, কি রে, হয়েছে তোদের, না এখনো ঘুমোচ্ছিস? না, হয়ে গেছে। ওরা 3 জন পায়ে পায়ে হেঁটে সমুদ্রের ধারে একটু নিরিবিলি দেখে বসে। সুলতা বলে, বসছো কেন, চলো না একটু হাঁটি। অসীমবাবু বলে, এখন একটু বসি, এরপর ভিড় হবে, তখন হাঁটবো। 3 জনে গল্প শুরু করে। অসীম নরেনকে বলে, জানিস নরেন, সুলতা এই সমুদ্র না দেখেও কল্পনা করে অনেক গল্প বানাতে পারে। সুলতা বলে, কি করব বলুন, স্বামী নিন্দা কি করে সহ্য করি বলুন তো? নরেন বলে, আমি কিছু বুঝতে পারছি না। তখন অসীম নরেনকে সুলতার বন্ধুদের কাছে তাদের কল্পনার হানিমুনের কথা গল্প করে বলার কাহিনী শোনায়। নরেন হাসে আর বলে, জানিস অসীম, আমার বউ মালাও খুব ঘুরতে ভালোবাসত। পাহাড়, সমুদ্র, জঙ্গল অর্থাৎ প্রকৃতিকে খুব পছন্দ করত আর বলতো, বেড়াতে গেলে যেন নতুন করে তোমাকে পাই, নিবিড়ভাবে। অনেকটা অক্সিজেন নিয়ে ফিরে গিয়ে আবার আমরা কিছুদিন সুখের সংসার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, কতদিন আর ওকে নিয়ে যেতে পারলাম। বাবা মারা গেল, মা আমাদের কাছে থাকতো। বয়স হয়েছিল আর অসুস্থ হয়ে পড়তো একটুতেই, তাই মাকে রেখে বা নিয়ে কোনোটাই করা যেত না। তারপর মেয়ে হলো আর যাওয়াও বন্ধ হয়ে গেল। শেষকালে পাহাড় দেখার শখ হয়েছিল খুব। যখন সময় হলো, অর্থাৎ মা মারা গেছে, মেয়েও বড় হয়েছে খানিকটা, তখন হঠাৎ ধরা পড়ল ব্রেস্টে টিউমার, আর সেটাই মারণ রোগ ধারণ করলো। যাওয়া শেষ, ডাক্তার হসপিটাল করেই বাকি জীবনটা গেল। অতুল বলে, এজন্যই বলে সময়ের কাজ সময় করতে হয়। আমার মতো তুইও সময়ের চিন্তা সময় করিসনি, তাই এক অবস্থা আমার মতো। সুলতা বলে, চলুন একটু হেঁটে আসি, দুঃখ তো আছেই, মন খারাপ করে কি হবে। নরেন বলে, আমি এখানে বসি, তোরা দুজনে ঘুরে আয়। অসীমবাবু বলে, ঠিক আছে। অসীমবাবু আর সুলতা হাঁটে সমুদ্রের ধারে ধরে। নরেন মনে মনে ভাবে, ঠাকুর, ওদের জুটি ভেঙে একাকী করে দিও না কোনোদিন আমার মতো। ওরা ভালো থাকুক, একা থাকার কষ্ট যে বড় কঠিন, বড় কষ্টের। অসীম সুলতার হাত ধরে বলে, তুমি আজ খুশি সুলতা? সুলতা বলে, খুব খুশি। সমুদ্রের ঢেউ মাঝে মাঝে এসে ওদের পা ভিজিয়ে দিচ্ছে। সুলতা ঢেউ চলে গেলেই ঝিনুক কুড়িয়ে এনে অসীমের হাতে জমা করছে। সুলতাকে দেখে মনে হচ্ছে না তার বয়স হয়েছে, 2 সন্তানের মা সে। অসীম দেখছে এক প্রাণবন্ত মহিলাকে, চোখে মুখে খুশির পরশ, আর বুকে বোধহয় সমুদ্রের মতোই প্রেমের জোয়ার খেলা করছে। এত সুন্দর সুলতা। অসীম ভাবে, এখানে না নিয়ে এলে সুলতার তো এই সুন্দর রূপটা বোধহয় কোনোদিন দেখাই হতো না তার জীবনে। তাই বৌমা বৃষ্টিকে একবার মনে মনে ধন্যবাদ দেয় অসীম। সুলতার পায়ের নিচের কাপড় অনেকটা ভিজে গেছে। অসীম বলে, সুলতা, এবার দাঁড়িয়ে যাও, দেখো সূর্য কেমন সুন্দর করে অস্ত যায়। সূর্য লাল টকটকে গোল বগি থালার আকার নিয়ে আস্তে আস্তে সমুদ্রের কোলে ঢলে পড়ে।
সমস্ত আকাশ আবির রঙে রাঙা হয়ে সেজে উঠল। কাছে মন্দির থেকে শঙ্খের আওয়াজ, ঘণ্টার ধ্বনি ভেসে এসে এক অনির্বচনীয় পরিবেশ তৈরি করল। সুলতা হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে, সন্তান স্বামীর মঙ্গল কামনা চেয়ে নেয়। তারপর ফিরে আসে হোটেলে। সন্ধেবেলায় বারান্দার চেয়ারে বসে তিনজন গল্প করে চা খেতে খেতে। সুলতা বলে, নরেনদা দেখুন, জ্যোৎস্না রাতে সমুদ্রের ঢেউগুলো মনে হচ্ছে রূপোর পাত। আচ্ছা নরেনদা, বৌদিকে নিয়ে সমুদ্রে এসেছিলেন কোনোদিন? নরেন বলে, হ্যাঁ গো, এসেছিলাম, খুব আনন্দ করেছিল। সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসতো, একদম বাচ্চা মেয়েদের মতো দৌড়ঝাঁপ করত জলে। সুলতা অসীমকে বলে, আমরা কাল সমুদ্রে স্নান করব তো? অসীম বলে, নিশ্চয়ই করব। নরেন বলে, জানিস অসীম, আমার বউ মালার পাহাড় দেখার খুব শখ ছিল, সেটা আর পূরণ করতে পারলাম না। শেষকালে কেবল বলতো, নরেন, তোমার হাত ধরে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আমার হলো না পাহাড়ি নদীতে পা ডুবিয়ে বসে থাকা, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তোমাকে জড়িয়ে বলা হলো না কতটা ভালোবাসি তোমাকে। নরেনের চোখ দিয়ে জল পড়ে। সুলতা বলে, কেঁদো না দাদা, পরের জন্ম বলে যদি কিছু থাকে তবে নিশ্চয়ই হবে। স্বামী স্ত্রীর বন্ধন যে 7 জন্মের। অসীম সুলতাও চোখ মোছে। নরেন নিজেকে সামলে নিয়ে বলে, তোদের নিরানন্দ করে দিলাম, কেন যে ছাই ভুলতে পারি না জানি না। দেখছিস তো অসীম, এই জন্যই আমি আসতে চাইনি। অসীম বলে, তবু একটু হালকা তো হলি বল। নরেন বলে, তা ঠিক। পরের দিন সকালে ওরা যায় সমুদ্র স্নান করতে। নরেন যায় না, বলে, না রে, আমি আর একা স্নান করতে যাব না, মালার সাথে স্নানটাই আমার স্মৃতি হয়ে থাক, তোরা যা। অসীম আর সুলতা যায়। সুলতা বসে বালির উপর, অসীম ওর হাত ধরে থাকে যাতে না ভেসে যায় সে। সুলতা জল নিয়ে খেলা করে, বালি হাতে তুলে ঝুরঝুর করে ফেলে। অসীমের মন ভরে যায় সুলতার আনন্দ দেখে, ভাবে কত অল্পেতেই খুশি সুলতা চিরকাল। তাই ওকে স্ত্রী রূপে পেয়ে ওর জীবনে এত শান্তি। অর্থ বৈভব না থাকার কষ্ট গ্লানি ওদের স্পর্শ করতে পারেনি কোনো দিন। এবার অসীম মনে মনে ঠাকুরকে প্রণাম করে, আর সুলতার মতো স্ত্রীর কামনাই করে 7 জন্মের জন্য। হঠাৎ একটা বড় ঢেউ ওদের ভাসিয়ে দেয়। অসীম সুলতাকে ঝাপটে ধরে। সুলতা ভয়ে সিটিয়ে যায়। অসীম বলে, ভয় নেই, আমি তো আছি। সুলতা স্বামীর বুকে মাথা রাখে। স্নান সেরে জগন্নাথ দেব দর্শন করে, পুজো দিয়ে ওরা হোটেলে ফিরল। তারপর দুপুরে মেয়ে ফোন করলো, বলে, কি গো, তোমরা কোথায় গেছো? আমি সেদিন ওখান দিয়ে আসার সময় রবিন কাকুর সাথে দেখা, কাকুই বলল তোমরা নাকি ফ্ল্যাটে নেই, কোথায় গেছো জানে না। শুনে আমি চিন্তা করছি, তোমরা ভালো আছো তো? কোথায় তোমরা? সুলতা বলে, আমরা পুরী এসেছি। কই, আমাকে বলনি তো, আমাদের নিয়ে যেতে পারতে। তোমরা একলা চলে গেলে, আমি গেলে কি বেশি খরচা হয়ে যেত তোমাদের? সুলতা বলে, বৃষ্টি আমাদের পাঠিয়েছে টাকা দিয়ে, তোর বাবা কোথায় পাবে? সাথে সাথে ফোন রাখছি বলে ফোন কেটে দেয়। অসীম বলে, কত যে চিন্তা করছে জানা আছে। সুলতার মনটা ভারী হয়ে যায়। তার একটু পরে বৃষ্টি ফোন করে বলে, কি গো মা, জগন্নাথ দেবের আশীর্বাদটা ভালো করে নিয়েছো তো? আমাদের জন্য শক্ত করে বেঁধে এনো যেন, খুব আনন্দ করো, তোমাদের সময় নষ্ট করব না, সময় বড় কম, বলে হাসতে হাসতে টাটা বলে। অসীম বলে, মেয়ের কথায় সুলতা মন খারাপ করো না, তৈরি হয়ে নাও, সমুদ্রের ধারে যাব। আর শোনো, সে আগের মতো একটি বিনুনি করো তো, বেশ লাগে তোমাকে বিনুনি করলে, বয়সটা কমে যায়। সুলতা হেসে বলে, বাবা, এত দেখেছো তুমি? দেখেছি গো, দেখেছি, শুধু মুখে বলা হয়ে ওঠেনি কোনোদিন, আজ তাই বলছি। ওরা সমুদ্রের ধারে ঘুরে ফুচকা খায়, চিংড়ি খায় তিনজনে, কত গল্প করে ছোটবেলার, মনটা সবার ভরে যায়। পরের দিন সাইডের সব মন্দির দেখে রাতে ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরে।
জগন্নাথ দেবকে প্রণাম করে বলে, এইভাবে ভালোই মন্দেই যেন জীবন কাটে। তাই বলি, সময় থাকতে সময়ের ইচ্ছা শখ সব পূরণ করুন। আমাদের জীবনে সময় বড় কম। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।